আজকে আমরা শুরু করছি নতুন চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সি। আগের দিন আমরা গুডউইলটা শেষ করে দিয়েছিলাম, তাই তো? আশা করি গুডউইলে আর কোনো সমস্যা নেই বা থাকার কথা নয়। তো আজকে আমরা পার্টনারশিপেরই শুরু করছি। অ্যাডমিশন অফ নিউ পার্টনার। অ্যাডমিশন অফ নিউ পার্টনার মানে নতুন অংশীদারের আগমন। নতুন অংশীদারের আগমন, ঠিক আছে? তো প্রথমেই আজ আমাদের জানতে হবে যে কোনো পার্টনারশিপ ফার্মে যখন কোনো নতুন পার্টনার আসে তখন সেক্ষেত্রে কি হয়, কোম্পানির যে পুরনো অ্যাসেটস লাইবিলিটিসগুলো আছে ফার্স্টেই কী হবে, সেগুলোকে রিভ্যালুয়েট করে দিতে হবে, ঠিক আছে? তো মানে হচ্ছে সে মানে আমরা জানি কি, মানে একটা বছরের শেষে আমরা একটা ব্যালেন্স শিট বানাই, সেই ব্যালেন্স শিটে নির্দিষ্ট কিছু অ্যাসেটস এবং লাইবিলিটিসের কিছু ভ্যালুয়েশন থাকে, তো সেই ভ্যালুয়েশন সেগুলো আমাদের করা থাকে। এবারে মিডিল অফ দ্য ইয়ার বা যে কোনো বছরের যে কোনো সময় যখন নতুন পার্টনার আসে তখন সেই অ্যাসেট বা ভ্যালুগুলোর যে যে ব্যালেন্সগুলো থাকার কথা, যে ব্যালেন্সগুলো ছিল বছরের প্রথমে, সেই ব্যালেন্সগুলো নিশ্চয়ই থাকে না, কোনো অ্যাসেটের ভ্যালু বাড়ে বা কোনো অ্যাসেটের ভ্যালু কমে। তো সেক্ষেত্রে আমাদের যখন নতুন পার্টনার ঢুকছে তো প্রথমেই কী করতে হচ্ছে, আমাদের অ্যাসেটগুলোকে রিভ্যালুয়েশন করতে হচ্ছে। তাহলে স্টেপ 1, রিভ্যালুয়েশন of assets and revaluation of liabilities, ঠিক আছে? তাহলে প্রথমে কি করতে হচ্ছে, অ্যাসেটস এবং লাইবিলিটিসগুলোকে রিভ্যালুয়েশন করতে হচ্ছে, সেগুলো বাড়লে বা কমলে কী হবে সেগুলো করতে হচ্ছে। তো আগে আমাদের জার্নালটা শিখে নিতে হবে। আমরা কটা স্টেপ ইয়ার দেখব আমাদের সাথে, যেহেতু এটা রিভিশন ক্লাস ওই জন্য এইবারে ফাইনাল রিভিশন করছি আমরা। এই আগে এটা ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা রিভিশন ক্লাস তো আমরা এটা ভালো করে আরেকবার করে শিখে নেব। জার্নাল এন্ট্রিজ, তাহলে জার্নাল এন্ট্রিজগুলো প্রথমে কী করব, অ্যাট দ্য টাইম অফ অ্যাসেটস রিভ্যালুয়েশন অর লাইবিলিটিস রেগুলেশন উইথ জার্নাল এন্ট্রিজ শুড বি ফলোড। এখন আমরা সেই জিনিসগুলো দেখব। তাহলে প্রথমে 1 নম্বর, ফর অ্যান ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেটস, বাংলায় লিখে দিই, সম্পত্তির মূল্য বৃদ্ধি হলে, সম্পত্তির মূল্য বৃদ্ধি হলে কী হবে, ঠিক আছে? এটা দেখতে হবে আমাদের, যখন কোনো সম্পত্তির মূল্য বৃদ্ধি হচ্ছে তখন তাহলে কী হচ্ছে। তাহলে জার্নাল এন্ট্রিজ দেখো, অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। কী বললাম? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ন্যারেশন, being the value of assets increased, being the value of assets increased মানে আমার অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি পেল, ঠিক আছে? নেক্সট জার্নালে আসি। 2 নম্বর, ফর এ decrease
in the value of assets মানে বাংলা লিখে দিই সম্পত্তির মূল্য হ্রাস হলে যখন জিনিসের সম্পত্তির দাম কমে যাবে সেক্ষেত্রে আমরা কি জাস্ট অপোজিট জার্নাল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস অ্যাকাউন্ট ঠিক আছে ন্যারেশন কি হবে being the value of assets decreased বোঝা গেল তাহলে যখন সম্পত্তির মূল্য ডিক্রিজ হচ্ছে বা হ্রাস হচ্ছে তখন কি হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস অ্যাকাউন্ট এই অবধি ক্লিয়ার বোঝা গেল নেক্সট আসি নেক্সট জার্নাল দেখো এবারে অ্যাসেট গেল এবারে আমরা দেখব লাইবিলিটিস ফর অ্যান্ড ইনক্রিজ অফ দ্য ভ্যালু অফ লাইবিলিটিস যখন দায়ের মূল্য বা লাইবিলিটিসের মূল্য যখন বাড়ে তখন কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস অ্যাকাউন্ট ন্যারেশন being the value of liabilities are increased মানে যখন লাইবিলিটিসের ভ্যালু কমছে তখন তার ন্যারেশন হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস অ্যাকাউন্ট ন্যারেশন কি বিং দ্য ভ্যালু অফ লাইবিলিটিস আর ইনক্রিজড নেক্সট 4 নম্বরে আসি ফর এ ডিক্রিজ অফ দ্য ভ্যালু অফ লাইবিলিটিস ফর এ ডিক্রিজ অফ দ্য ভ্যালু অফ লাইবিলিটিস ঠিক আছে এক্ষেত্রে কী করছি আমরা জাস্ট অপোজিট জার্নাল লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কী বললাম লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ঠিক আছে ডাইরেকশনে চলে আসো বিং the value of liabilities decreased being the value of liabilities decreased ঠিক আছে তাহলে যদি আমরা অ্যাসেটের লাইবিলিটিসের ভ্যালু ডিক্রিজ করি তাহলে কি করছি লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বিং দ্য ভ্যালু অফ লাইবিলিটিস আর ডিক্রিজড এবারে ধরা যাক কোনো সম্পত্তির হিসাব আগে হিসাব বইতে লিপিবদ্ধ ছিল এরকম তো হতেই পারে যে আমরা বছরের মাঝখানে কোনো অ্যাসেট কিনেছি ঠিক আছে এবার অ্যাসেটটা কেনার সময় তখন তো আমরা ব্যালেন্স শিট রেডি করিনি তাই তো ধরা যাক আগে আমার 4টে কম্পিউটার ছিল আমি আরও 2টো কম্পিউটার কিনলাম তো যখন বছরটা শেষ না হচ্ছে
তখনও পর্যন্ত আমরা ব্যালেন্স শিট রেডি করতে পারছি না, তাহলে ওই যে অ্যাসেটটা আছে ওটা আমরা আগের বছর যেহেতু আমরা লিপিবদ্ধ করিনি বা এন্ট্রি করিনি, তো সেই অ্যাসেটটা এখন আমাদের রিভ্যালু হচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ফর আনরেকর্ডেড অ্যাসেটস, ফর আনরেকর্ডেড অ্যাসেটস বা যে সম্পত্তি আগে লিপিবদ্ধ ছিল না, যে সম্পত্তি আগে লিপিবদ্ধ ছিল না, সেক্ষেত্রে আমরা কি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু revaluation account, nation being the unrecorded assets now adjust, কি লিখলাম, being the unrecorded assets now adjusted, ক্লিয়ার। নেক্সট 6, তো একই জিনিস আমার লাইবিলিটিসের ক্ষেত্রেও হতে থাকে, তাই তো। ফর আনরেকর্ডেড লাইবিলিটিস, ন্যারেশন সরি জার্নাল, জাস্ট অপোজিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস অ্যাকাউন্ট, ন্যারেশন লেখো, বিং দ্য unrecorded liabilities are now adjusted, বোঝা গেল? বেশ, এইবারে আমরা দেখব এই যে আমরা যে অ্যাড প্লেস করছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট করছি অ্যাসেট লাইবিলিটিসগুলোকে, তো এরপরে কী হচ্ছে, আমার তাহলে একটা কোনো প্রফিট বা লস বেরোবে, তাই তো। নেক্সট জানার আমরা লিখব ফর ট্রান্সফার অফ প্রফিট on revaluation, for transfer of profit on revaluation, কোথায় যাবে, এটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। বিং দ্য প্রফিট অফ বা প্রফিট অন রিভ্যালুয়েশন is transferred to old partners capital account in their profit sharing ratio, in their old profit sharing ratio.
ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রফিট শেয়ার, তাহলে রিভ্যালুয়েশনে যে প্রফিটটা বেরোচ্ছে সেই প্রফিটটা পুরনো পার্টনারদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে কনভার্ট হয়ে যাচ্ছে বা ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট করো, লস হলে কি হবে? ফর ট্রান্সফার of loss on revaluation, देखो just opposite entry, old partners capital account debit to revaluation account ব্র্যাকেটে being the loss on revaluation is transferred to old partners capital account in their old profit sharing ratio। তাহলে কি বললাম, being the loss on revaluation is transferred to old partners capital account in their old profit sharing ratio, তাদের যে পুরনো প্রফিট শেয়ারিং রেশিওটা ছিল সেই রেশিওতেই এটা ভাগ হবে। ঠিক আছে, তো এইখন আমরা কি করব, দেখো আমরা তো এটা জার্নালটা আজকে শিখলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের জার্নালগুলো কী হবে। তো এখন আমরা এর সাথেই একসাথে করে দিই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লেজারটা কেমন হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে এখন সুবিধা হবে, পার্ট বাই পার্ট এগোই। তো এখন লেজার এন্ট্রিটা করব, আমি এর উপরে অত কিছু লিখছি না, জাস্ট শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখে আমরা লেজারটা করি। পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলার্স অ্যামাউন্ট particulars amount particulars amount। ঠিক আছে, তো এবারে আসি। তো ফার্স্টে আমরা কি বলেছিলাম, অ্যাসেট যদি বাড়ে, ওখানে কি ছিল, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাহলে এখানে কি হচ্ছে, বাই অ্যাসেটস অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা যাবে এখানে, কী জন্য হচ্ছে, ভ্যালু ইনক্রিজড, তাহলে ডিক্রিজ হলে এদিকে টু অ্যাসেটস অ্যাকাউন্ট, এখানে ভ্যালু ডিক্রিজড। সেম থিংস লাইবিলিটিতে আসবে, টু লাইবিলিটিজ অ্যাকাউন্ট, ভ্যালু ইনক্রিজড, এখানে বাই লাইবিলিটিজ অ্যাকাউন্ট, ভ্যালু ডিক্রিজড। নেক্সট পার্টে আসবে কি আমাদের, নেক্সট পার্টে আসবে টু, এবারে আনরেকর্ডেড যেগুলো ছিল সেইগুলো। ঠিক আছে, তাহলে টু লাইবিলিটিজ অ্যাকাউন্ট ব্র্যাকেটে আনরেকর্ডেড, শুধু জায়গা নেই, শুধু আনরেকর্ডেড বলে লিখে দিলাম, মানে বাই অ্যাসেটস অ্যাকাউন্ট
এখানেও আনরেকর্ডেড বলে শুধু লিখে দিলাম। তাহলে বাকি থাকলো কি প্রফিট অ্যান্ড লস ট্রান্সফার, যেটা ঠিক আছে। তাহলে প্রফিট হলে এদিকে আসবে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে লেখো প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার্ড, এখানে লেখো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে আসছে কি লস অন রিভ্যালুয়েশন ট্রান্সফার্ড, ঠিক আছে। তাহলে দেখলাম কি, তাহলে অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে এখানে আসবে, কমলে এদিকে, লাইবিলিটিস ভ্যালু বাড়লে এদিকে, কমলে এদিকে, আনরেকর্ডেড লাইবিলিটিস এদিকে, আনরেকর্ডেড অ্যাসেট হচ্ছে এদিকে, ঠিক আছে। এবারে যদি প্রফিট বা লস হয় তাহলে কি হবে না, প্রফিট হলে টু পার্টনার্স ক্যাপিটাল আর লস হলে বাই পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে। তো এবারে আমরা একটা ছোট্ট অঙ্ক করে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমরা শিখব। তাহলে অঙ্কটা লেখো এক্স ওয়াই আর the partners in a partnership firm sharing profits in the ratio of 3:2. Z admits and on the date of admission following information is given, ঠিক আছে। তাহলে প্রথমে ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/19, liabilities amount, assets amount। প্রথমে লেখো ক্যাপিটাল, বেশি বড় করব না, যা শুধু আমাদের বোঝার জন্য যতটুকু দরকার। এক্স ওয়াই 40,000, 20,000, 60,000। creditors 50,000, furniture 50,000, stock 10,000,
building 20,000, cash 10,000, bank 20,000, তাহলে এলো কত টোটাল 1,10,000। এবারে আসবো কি লিখবো অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন দেখো 1, ফার্নিচার ভ্যালু increased at the rate of 10%, stock value increased at the rate of 20%, 3 number, building value decreased at the rate of 10%, creditors claim released rupees 3,000, prepare রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে কী বললো এখানে, ফার্নিচার বেড়েছে 10%, স্টক বেড়েছে 20%, বিল্ডিং কমেছে 10%, এটা 10%, ক্রেডিটার ক্লেম রিলিজড 3,000, মানে ক্রেডিটার যতজন ক্রেডিটার ছিল তারা 3,000 টাকা ভ্যালু কমিয়ে দিয়েছে, ক্রেডিটার্স ক্লেম রিলিজড 3,000। তো আমাকে শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করতে হচ্ছে, আমি জাস্ট আর অত বেশি ফরম্যাটে যাচ্ছি না, শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে দিচ্ছি, কারণ আমরা যখন পরে গোটা অঙ্ক করবো তখন আমাদের পুরো ফরম্যাট মেনটেন করেই করতে হবে। এটা জাস্ট ওই বোঝার জন্য, আজকে যতটুকু আলোচনা হলো তার উপরে বোঝার জন্য শুধু এটা করে দিচ্ছি, দেখে নাও ভালো করে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, জাস্ট টি ফর্ম করে দিলাম। প্রথমে কি বলেছে দেখো, ফার্নিচার ভ্যালু ইনক্রিজ 10%, ফার্নিচারের ভ্যালু 10% ইনক্রিজ করেছে। তাহলে ফার্নিচারের ভ্যালু, ফার্নিচার ছিল কত আমার, ফার্নিচার ছিল 50,000, তাহলে 10% ইনক্রিজ করছে, তাহলে ইনক্রিজ করলে কোন থেকে আসবে, বাই, তাহলে বাই ফার্নিচার অ্যাকাউন্ট বলে, ফার্নিচার ছিল 50,000 ইন্টু 10% হলো 5,000, নেক্সট স্টক ইনক্রিজড, তাহলে বাই স্টক অ্যাকাউন্ট, এটা বেড়েছে 20%, তাহলে স্টক ছিল 10,000, 20% ইনক্রিজ করলো হলো 2,000। নেক্সট বলেছে বিল্ডিং ভ্যালু ডিক্রিজ 10%, তাহলে বিল্ডিংয়ে ডিক্রিজ করছে, তাহলে এদিকে আসবে 2, বিল্ডিং অ্যাকাউন্ট ব্র্যাকেটে, বিল্ডিং ছিল 20,000, 20,000 ইন্টু 10% দ্যাট ইজ ইকুয়াল টু 2,000। অ্যান্ড ক্রেডিটার্স হচ্ছে 50,000, ক্রেডিটার্স ছিল আমার, ক্রেডিটার্স থেকে আমি 3,000 টাকা রিলিজ করছি, মানে ক্রেডিটার্স আমার কমছে, তাহলে কমলে বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডাইরেক্ট 3,000। তাহলে দেখো না কত হচ্ছে এখানে আমার, 3 আর 2 5 আর 5 10,000, এখানে হচ্ছে 2,000, মানে 8,000 টাকা আমার প্রফিট। তাহলে এই প্রফিটটা আমি কী করবো, এই প্রফিটটা ট্রান্সফার করে দেবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে এক্স আর ওয়াই কী বলেছিলাম, হোল প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করবো, তাহলে 3:2 রেশিও ছিল 80,000, 8,000
ইন্টু 3/5, 8000 ইন্টু 3/5, আর এদিকে থাকছে 8000 ইন্টু 2/5, তাহলে এখানে হচ্ছে 4800, এখানে হচ্ছে 3200, তাহলে চলে গেল কত 8000। তো এই হচ্ছে আমার টোটাল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আর কিছু নেই এর মধ্যে, শুধু অ্যাসেটস লাইবিলিটিসগুলো কোনটা কখন বাড়ছে কোনটা কখন কমছে, বাড়লে কোন দিকে আসবে, যদি অ্যাসেট হয় বাড়লে ক্রেডিট দিকে আসবে, অ্যাসেট ভ্যালু কমলে ডেবিট দিকে আসবে, লাইবিলিটিসের ভ্যালু বাড়লে ডেবিট দিকে আসবে, লাইবিলিটিস ভ্যালু কমলে ক্রেডিট দিকে আসবে। তো এই হচ্ছে আমার সামগ্রিক রিভ্যালুয়েশনের অঙ্ক। এটা আমাদের আজকের ক্লাসটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের উপর আলোচনা করে শেষ করলাম। নেক্সট দিন আমরা দেখব যে নতুন পার্টনার যখন আসছে তখন সে যে ক্যাপিটাল নিয়ে আসছে বা গুডউইল নিয়ে আসছে, বা আমার ফার্মে যদি কোনো গুডউইল থেকে থাকে সেই গুডউইলের কীভাবে আমরা রিভ্যালুয়েশন করছি, সে যে টাকাটা নিয়ে আসছে বা গুডউইলের প্রিমিয়াম নিয়ে আসছে সেটা কোন রেশিওতে পুরনো পার্টনারদের মধ্যে ভাগ হচ্ছে, বা গুডউইলের ভ্যালু যদি আমরা পরবর্তীকালে ব্যালেন্স শিটে দেখাই তাহলে সেটাকে আমরা কীভাবে চেঞ্জেস করব না করব সেই নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার মিট করব এর নেক্সট চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করলাম।